নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পশু চকোলেট। চকোলেট বা চকলেট নামটি সবার কাছে প্রিয়। আমরা জানি যে বাজারে শিশুদের জন্য বিভিন্ন ধরনের চকোলেট বা চকলেট পাওয়া যায়, কিন্তু পশু চকোলেট এটা আবার কি? একটা সবারই কাছে সন্দেহ জাগতেই পারে, একটা নতুন বিষয়। তো এই বিষয়টি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চাষী বন্ধুরা। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা পেয়েছি কৃষি বিশেষজ্ঞ ডক্টর মধুছন্দা খান, প্রাণী বিজ্ঞান বিভাগ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। সঙ্গে রয়েছি বিপ্লব ঘোষ। নমস্কার মধুছন্দা দি। নমস্কার। প্রথমে আপনার কাছে জানবো, আমরা তো চকোলেট নামটা শুনেছি, কিন্তু এই যে পশু চকোলেট শুনতে একটা কেমন লাগছে, এটা সম্পর্কে একটু জানবো আপনার কাছে। হ্যাঁ, কথাটা হলো পশু চকোলেট বা ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট IVRI, ইজ্জতনগর বেরিলি, উনাদের দেওয়া টেকনিক অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমরা রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র এবছর আমাদের অন ফার্ম ট্রায়াল প্রোগ্রামে ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক প্রিপারেশন বা পশু চকোলেট তৈরি করার প্রোগ্রামটা নিয়েছি। এবং এতে আমরা যে সমস্ত গাই গরু যেগুলো দুধ দিচ্ছে, আমরা ক্রস ব্রিড কিংবা দেশি, আমরা তাদেরকে এগুলো খাদ্যের পরিপূরক হিসেবে আমরা সাপ্লিমেন্ট দিচ্ছি তাদেরকে খাওয়ানোর জন্য। এবার চকোলেট বলছি, চকোলেটের কিন্তু একটা খুব সুমিষ্ট গন্ধ থাকে যেটা শিশুদেরকে দেখবেন আকৃষ্ট করে। তো এই যে আমরা পশু চকোলেটটা দিচ্ছি, যেটাকে আমরা মিনারেল ব্লক বলছি, এটাও কিন্তু চিবিয়ে খাওয়ার জিনিস নয়, এটা চেটে খেতে হবে গরুকে। এবং যেহেতু গুড় দেওয়া হচ্ছে, সঙ্গে মেশানো হচ্ছে আমাদের হুইট ব্র্যান্ড বা ধান গমের তুষ জাতীয় জিনিসকে মেশানো হচ্ছে। বিশেষ করে গুড়কে আমরা পাক দিচ্ছি যাতে একটা নির্দিষ্ট চকোলেটে বার আকারে একটা আমরা তাকে আকার দেওয়া যেতে পারে, খণ্ডের মতো একটা আকার দেওয়া যেতে পারে। তো সেটা মেশানোর ফলে সমস্ত উপাদানগুলোর সঙ্গে একটা তৈরি হওয়ার পর, শুকনো হয়ে যাওয়ার পর একটা মিষ্টি গুড়ের গন্ধ থাকছে, যেটা কিন্তু এই রোমন্থক যে সমস্ত প্রাণী রয়েছে, যেমন ধরুন গরু, মহিষ, ভেড়া, ছাগল, রোমন্থক প্রাণী, আমি বললাম যে রুমিন্যান্ট মানে রোমন্থক প্রাণী, শুধুমাত্র তাদেরকেই আমরা খাওয়ানোর কথা বলছি, তাদেরকে আকৃষ্ট করছে। তো এই এবং দেখতে জাস্ট লাইক আমরা যেমন ডেয়ারি মিল্ক দিচ্ছি, ক্যাডবেরির যে একটা নির্দিষ্ট একটা খণ্ডের মতো আকৃতি রয়েছে, এটাও কিন্তু সেরকমই আকৃতি, শুধু ওজনটা বেশি, 2 কেজির ব্লক বানাচ্ছি, ঠিক আছে? তো সেই জন্য এটার নামকরণটা হয়েছে পশু চকোলেট। এবং আমরা এগুলো সাপ্লিমেন্ট দেওয়ার পর, পরিপূরক খাদ্য হিসেবে দেওয়ার পর দেখলাম যে এই গরু বা মহিষ এরা কিন্তু খেতে খুব পছন্দ করছে, চেটে খেতে খুব পছন্দ করছে। তাই সেখান থেকে বলবো যে পশু চকোলেট নামকরণ সার্থক। ঠিক, আমরা জানতে পারলাম যে পশু চকোলেট বিষয়টা কি, আরও বিস্তারিত জানবো। এবং আপনার কাছে জানবো যে এই পশু চকোলেট কেন চাষি বন্ধুরা বানাবেন বা বানাবো। হ্যাঁ, সাধারণত আমরা দেখছি যে গবাদি পশুদেরকে, বিশেষ করে ওই রোমন্থক প্রাণী বললাম, রুমিনেন্ট যারা, দুধ দেয়া গাই গরু, যাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে, দুধের উৎপাদন কম হচ্ছে, যে সমস্ত খাদ্য উপাদানে অনেক সময় প্রোটিনের ঘাটতি থাকছে এবং নিম্ন মানের যে খাদ্য উপাদানগুলো থাকার ফলে এদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, দুধের উৎপাদন ব্যাহত হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এবং অনেক সময় দেখবেন খরা বা বন্যা বা প্রতিকূল যখন পরিবেশ হয়ে ওঠে, তখন খাবারের ঘাটতি পড়ছে। তো সেই ঘাটতিকে পূরণ করার জন্য, প্রোটিনের চাহিদাকে পূরণ করার জন্য আমরা এই পশু চকোলেট বা ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক আমরা সাপ্লিমেন্ট করতে বলছি। মনে রাখতে হবে, এটা কিন্তু পরিপূর্ণ খাদ্য বলছি না, আমরা বলছি খাদ্য পরিপূরক হিসেবে খাওয়াতে। এবং শুধুমাত্র রুমিনেন্ট, যারা রোমন্থক প্রাণী, 6 মাসের বেশি বয়স হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা খাওয়ানোর কথা বলছি। আচ্ছা, তার মানে বলছেন যে যে সকল পশুগুলো বয়স বেশি বা অনেক দিন হয়ে গেছে, তাদেরকে কি এই পরিপূরক হিসাবে খাদ্য এই দেওয়া যেতে পারে, নাকি কাদের জন্য এই খাদ্য পরিপূরক হিসাবে দেওয়া যাবে? এটা মনে রাখতে হবে, খাবারের পরিপূরক হিসেবে শুধুমাত্র আমি বললাম গরু, মহিষ এবং ছাগল, ভেড়া, যারা রোমন্থক প্রাণী, রুমিন্যান্ট যারা, ঠিক আছে, যাদের রুমেন রয়েছে, তাদের ক্ষেত্রে, বাচ্চা প্রাণী যাদের 6 মাস বয়স হয়নি, তাদেরকে দেওয়ার কথা আমরা বলছি না, দেওয়া চলবে না, ঠিক আছে? আর খালি পেটেও কিন্তু এই ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক খাওয়ানো যাবে না। দ্বিতীয় কথা হলো, চেটে খাওয়াতে বলছি। একটি ছাগল বা ভেড়া একটা 5 কেজি ব্লককে প্রায় 3 সপ্তাহ ধরে চেটে খেতে পারে। আবার একটি গরু, দুধ দেওয়া গাই, বড় গাই, সে একটা 5 কেজি ব্লককে 1 সপ্তাহে চেটে খেতে পারে। একে গুঁড়ো করে বা খাবারের সঙ্গে মিশিয়ে, ভিজিয়ে কিন্তু খাওয়ানো যাবে না। এটা শুধুমাত্র ব্লক আকারে চেটে খাওয়ার জন্যই আমরা কিন্তু এটা বানাচ্ছি।
আচ্ছা, এবার আমরা জানবো যে যে কোনো ক্ষেত্রে আমরা জানি যে সারের মাত্রা যখন জমিতে দেওয়া হয় সেটা একটা পরিমাণ থাকে। আমরা যখন কিছু খাই সেটাও একটা পরিমাণ থাকে, কিন্তু এই যখন খাওয়াবে পশু চকোলেট যেটা বলছেন, কি পরিমাণ দেবেন? হ্যাঁ, এটার মধ্যে কিন্তু অনেক কটা খাদ্য উপাদান থাকে। হ্যাঁ, আমরা যেটা বানাচ্ছি পশু চকোলেট বা ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক, এর মধ্যে অনেক কটা খাদ্য উপাদান থাকে। এবার বলি, এটা একটা যন্ত্র, একটা মেশিন আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট থেকে। এই বানানোর যেটা ব্লকটা বানানোর জন্য যে যন্ত্র দরকার, কিংবা আপনারা বাড়িতেও ব্লক বানিয়ে নিয়ে 2 কেজির ব্লক বানিয়ে নিয়ে আপনারা সহজে এটাকে বানাতে পারেন। তো এটা বানাতে গেলে একটা নির্দিষ্ট মাত্রায় জল লাগে, 1 লিটারের মতো জল। হ্যাঁ, তাতে থাকছে কি কি, হুইট ব্র্যান দিই আমরা 850 গ্রাম, গুড় দিচ্ছি 750 গ্রাম, কমন সল্ট বা লবণ দিই 20 গ্রাম, ইউরিয়া দিই 200 গ্রামের মতো ইউরিয়া, মিনারেল মিক্সচার থাকছে 40 গ্রাম। আমরা এখানে অ্যাগ্রিমিন চিলেটের সুপার ইউজ করছি মিনারেল মিক্সচার হিসেবে, এবং ভিটামিন AD3 20 মিলিগ্রামের মতো দেওয়া হচ্ছে। তাহলে মোটামুটি একটা দেখা যাচ্ছে যে একটা 2 কিলো ব্লক বানাতে গেলে আমরা তার মধ্যে জলের সাথে আমরা ইউরিয়া, মিনারেল মিক্সচার, কমন সল্ট মানে লবণ, এবং ভিটামিন AD3, গুড়, হুইট ব্র্যান সমস্ত কিছু মিশিয়ে সময়ে সময়ে এটাকে বানাতে গেলে একটা বানানোর সময় নিজেদেরই বুঝতে পারা যায় যে গুড়টাকে কতটা, আমরা গুড়টাকে পাক দিচ্ছি, গরম করছি গুড়টাকে, এবং কতটা গরম করতে হবে, জলের কোন সময়ে এই উপাদানগুলিকে মেশাচ্ছি আমরা জলের সাথে, দিয়ে তাকে একটা ব্লকের মধ্যে দিয়ে 2 কেজির একটা ব্লক বানিয়ে নিয়ে সেগুলোকে আমরা রোদ 4 থেকে 5 দিন আমরা শুকিয়ে নিচ্ছি। তারপরে সেটাকে খাবারের উপাদান হিসেবে আমরা গরু বা মহিষদেরকে আমরা দিচ্ছি খাওয়ানোর জন্য। প্রথমে জলটা নিয়ে তার সাথে গুড় এবং তার সাথে ভিটামিন AD3, কমন সল্ট মানে লবণ, মিনারেল মিক্সচার, ইউরিয়া ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে তার সঙ্গে হুইট ব্র্যান এবং যেটা 850 গ্রামের মতো আমরা যেটা দিচ্ছি হুইট ব্র্যান, আস্তে আস্তে তার সাথে মিশিয়ে মন্ডের আকার দিয়ে তারপর সেটাকে ওই ব্লকের আকৃতি দিয়ে সেটাকে পরবর্তীকালে তাকে শুকিয়ে নিয়ে আমরা একটা বার বা খণ্ড আকারের এটাকে বানাচ্ছি। এই পশু চকোলেট যদি প্রাণীদের বা পশুদের দেওয়া হয় তাতে কি উপকার পাওয়া যাবে? যে খাদ্য উপাদানগুলো, ইনগ্রেডিয়েন্টগুলো আমরা এর মধ্যে ব্যবহার করছি, যেমন ধরুন আমরা দিচ্ছি হুইট ব্র্যান বললাম, তো হুইট ব্র্যান কিসের হিসাবে, শক্তির স্নেহ পদার্থ, ফসফরাস, শক্তির যোগান দেবে। আমরা গুড় দিচ্ছি, গুড় গরম করলে সে জলের পরিমাণটাকে শোষণ করে নেবে, সাথে সাথে কিন্তু শক্তির প্রয়োজনীয়তা মেটাবে। এবং তার সাথে সাথে আমরা দিচ্ছি খনিজ পদার্থ, মিনারেল মিক্সচার, তাছাড়া ভিটামিন দেওয়া হচ্ছে। এই সমস্তগুলো কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার দৈহিক বৃদ্ধি এবং তার দুধ উৎপাদনের ক্ষমতাকে বাড়াবে। এবং মনে রাখতে হবে, এই ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক যেখানে আমরা ইউরিয়া ইউজ করছি, মূল উদ্দেশ্য হলো ইউরিয়া ব্যবহার করার রুমেনে যে সমস্ত অণুজীব রয়েছে, যেটাকে আমরা রুমেন মাইক্রোবস বলছি, সেই রুমেন মাইক্রোবসকে নন প্রোটিন নাইট্রোজেনের যোগান দেওয়া, যে নন প্রোটিন নাইট্রোজেন থেকে প্রোটিন তৈরি হবে, তার ফলে তার দৈহিক বৃদ্ধি হবে, তার দুধ উৎপাদন ক্ষমতা বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সার্বিকভাবে পশুটির উন্নতি হবে। এবং এটা মাথায় রাখতে হবে, আমরা দেখেছি কস্ট অ্যানালাইসিস করে যে খরচা কতটা হচ্ছে, এবং এটা যথেষ্ট কম খরচে তো হচ্ছে এবং কস্ট এফেক্টিভ, এবং চাষিদের ক্ষেত্রেও কিন্তু খুব সহজে পরিবহন করে নিয়ে যাওয়া, ট্রান্সপোর্ট করাটাও চাষিদের পক্ষে সোজা, এবং স্টোরেজ মানে রাখা, তাকে যাতে একটু একটু করে খাওয়াতে পারে সেভাবে স্টোরেজেরও কিন্তু সুবিধা রয়েছে, নষ্ট হচ্ছে না, ঠিকভাবে রাখতে পারছে। তো সব দিক দিয়ে বিচার করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অত্যন্ত কস্ট এফেক্টিভ। আচ্ছা, এই পশু চকোলেট খাওয়ানোর ব্যাপারে কোনো কি নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম তো আছেই। আমি আগেই বলেছি, পশু চকোলেট শুধুমাত্র রুমিনেন্টদেরকে খাওয়াতে বলেছি, 6 মাসের আগে খাওয়ানো যাবে না বলেছি, এবং বলেছি যে এটাকে গুঁড়ো করে বা জলের সাথে ভিজিয়ে ওইভাবে খাওয়ানো যাবে না, চেটে খাওয়াতে বলেছি। তৈরি হওয়ার পরে সেটাকে রোদে শুকোতে বলছি, এবং আমি একটা নির্দিষ্ট হিসেব দিচ্ছি যে একটা 4 থেকে 5 কেজির একটা ব্লক একটি গরু, ছাগল বা ভেড়া সে 3 সপ্তাহে চেটে খেয়ে শেষ করতে পারে, এবং তার সাথে সাথে একটা গরু যে দুধ দিচ্ছে সে 1 সপ্তাহে একটা 5 কেজির ব্লককে চেটে খেতে পারে। এটা তো আমরা জানতেই পারছি যে পশু চকোলেট যে কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও যেগুলো পশু রয়েছে তাদেরকে কিভাবে আরো খাওয়াতে বলেন আপনাদের বিজ্ঞানীদের বা কৃষি বিশেষজ্ঞদের মতে? দেখুন, আমরা বারবার বলছি একটা কথায় যে গরুর ক্ষেত্রে কিন্তু তার দুধ তার মুখে, চাষি ভাইরা যখন বলেন দুধ দিচ্ছেন না, তখন কিন্তু মনে রাখতে হবে তাকে কিছু খাবার খাওয়াতে হবে, নির্দিষ্ট খাবার খাওয়াতে হবে। সেখানে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা এখান থেকে এরিয়া স্পেসিফিক মিনারেল মিক্সচার সাপ্লিমেন্ট করি চাষি ভাইদেরকে, গরু
যে সমস্ত গরু দুধ দেয়। তাছাড়াও আমরা সবুজ ঘাস চাষ করতে বলছি। আমরা বর্ষাকালে, যেটা খারিফের সময়ে আমরা দিচ্ছি জোয়ার, সরগম এবং ভুট্টা, আর কাউপি মানে বরবটি এবং গাইমুগ। আর শীতকালে দিচ্ছে বার্সিম এবং জই। তাছাড়াও হাইব্রিড ন্যাপিয়ারের কাটিং এগুলো দেওয়া হয়ে থাকে। একটা শঙ্কর জাতীয় ক্রসব্রিড জার্সি প্রায় 20 থেকে 25 কেজির মতো সবুজ ঘাস খেতে পারে, মাথায় রাখতে হবে। এবং তার সাথে মনে রাখতে হবে একটা নির্দিষ্ট থাম রুল একটা থাকে, একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যেটা আমাদেরকে পালন করতে হবে। যে একটা শঙ্কর জাতীয় একটা গরু, ক্রসব্রিড জার্সি গরু, সে দৈনিক প্রায় 4 থেকে 5 কেজির মতো খড় খাচ্ছে, বা তার থেকে বেশিও সে খেতে পারে। এবং তার সঙ্গে তাকে আমি বলছি 20 থেকে 25 কেজির মতো তাকে সবুজ ঘাস খাওয়াতে। তার সাথে সাথে থাকছে কি, যে তার 1 কিলো 750 গ্রামের মতো তাকে কনসেন্ট্রেট ফিড দিতে বলছি। কনসেন্ট্রেট খাবার দিন। যদি সে 6 মাসের মতো তার প্রেগনেন্সির হয়ে গিয়ে থাকে, বা 5 মাস প্রেগনেন্সি হয়ে গিয়ে থাকে, তারপরে কিন্তু তাকে আরও 1.5 কিলো করে আপনারা এই কনসেন্ট্রেট ফিডের পরিমাণ বাড়াতে হবে। যদি দুধ দেয়, সেই দুধ দেয় 2.5 কিলো, প্রতি 2.5 কিলো দুধ দেওয়ার জন্য কিন্তু 1 কিলো করে এই কনসেন্ট্রেট ফিডের পরিমাণ বাড়াতে হবে। এবং এইটাই যখন দেশি গরুর ক্ষেত্রে হয়, তখন দেশি গরুর ক্ষেত্রে এই পরিমাণটা 1 কিলো 750 জায়গায় 1 কিলো 250 যেয়ে দাঁড়ায়। এবং প্রতি 2.5 কিলো দুধ দেওয়ার জন্য আবার 1 কিলো করে অতিরিক্ত কনসেন্ট্রেট ফিড দেওয়া বলে। এবং যদি গর্ভবতী থাকে, তো সেই গাভীন গরুর ক্ষেত্রে আমরা বলি 5 মাস থেকে 6 মাস প্রেগনেন্সি হয়ে গেলে তারপরে কিন্তু আরও 1 কিলো করে এই কনসেন্ট্রেট ফিডের পরিমাণটা বাড়াতে হবে। এবং প্রতি 10 কেজি সবুজ ঘাস খাওয়ানোর জন্য কিন্তু 1 কেজি কনসেন্ট্রেট ফিডের পরিমাণ কমবে, মানে খরচাটাও অনেকটা কমছে। তাহলে বলছি মিনারেল মিক্সচার খাওয়াতে, বলছি সবুজ ঘাস চাষ করুন, বলছি কনসেন্ট্রেট ফিডের খাদ্য, এবং এই কনসেন্ট্রেট ফিড নিজের বাড়িতে বানিয়ে নিন। লো কস্ট কনসেন্ট্রেট নিজেদের বাড়িতে যে সমস্ত খাদ্য উপাদানগুলো আপনাদের এলাকাতে পাওয়া যায়, যেমন খুদ, যেমন ধান বা গমের ভুসি বা ধানের তুষ, তাছাড়া রয়েছে সর্ষে খোল, এই সমস্ত কিছু দিয়ে আপনি বাড়িতেই নিজেই লো কস্টে আপনি কনসেন্ট্রেট খাবার বানাতে পারবেন। তার সাথে সাথে সবুজ ঘাস খাওয়ান, মিনারেল মিক্সচার সাপ্লিমেন্ট করুন প্রয়োজনীয়। আমি তার সাথে বলছি যে ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক যদি পরিপূরক খাদ্য হিসেবে দুধ দেওয়া গাইকে আপনারা দিতে পারেন, তাহলে দেখবেন স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, আপনার লাভও হচ্ছে, এবং সেখান থেকে আমাদের ডেয়ারি ফার্মিংয়ের ক্ষেত্রে একটা উন্নত জায়গাতে আমরা পৌঁছতে পারছি। আজকে আমরা এতক্ষণ ধরে পশু চকোলেট এই বিষয় নিয়ে আলোচনা করলাম। বিষয়টা কি এবং কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আজকে এই আলোচনা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মধুচন্দা খান, প্রাণী বিজ্ঞান বিভাগ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব শীতকালে মাছের পরিচর্যা এই বিষয়ে। আমার সঙ্গে একজন চাষি বন্ধু রয়েছেন যিনি প্রগতিশীল এবং দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। কত বছর ধরে আপনি মাছ চাষ করছেন? আমি বিগত 5 থেকে 6 বছর হলো করছি, এই পেশায় আছি। পেশাটা মোটামুটি ভাবে টাইম দিতে পারি, খুব টাইম দিতে পারি না আমি, ওরই মধ্যে করি। আর পুকুর কটা আছে? আপাতত আমি 2টো করছি, 2টো নিজস্ব পুকুর না, লিজ নিয়ে করা। যদি একবারে গোড়া থেকেই জানতে চাই যে কি করে পুকুর তৈরি করেন প্রথম পুকুর নেওয়ার পরে আমরা দেখি যে আগাছা আছে কিনা। অনেক আগাছা থাকলে সেগুলোকে পরিষ্কার করার প্রথমত ব্যবস্থা করি। তারপরে কিছু মেডিসিন যদি দেওয়ার মনে হয়, মেডিসিন দিয়ে পুকুরটা একটু তৈরি করে নিই। ডিমের ক্ষেত্রে আলাদা, এবং মাছ যখন করি আমরা, মানে বড় মাছ তৈরি করি যখন পোনা ফেলে, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এবারে আপনি কোনটা করেন? আমি বেশিরভাগটা ডিমেরও করি, বড় মাছও করি। তো দুটো ক্ষেত্রে পুকুর তৈরি পদ্ধতি কি আলাদা না একই? দুটো ক্ষেত্রে তো একটু আলাদা হয়। ডিমের ক্ষেত্রে পুকুরে সমস্ত বড় মাছ যেগুলো থাকে, ওই যেগুলো চ্যাং চিংড়ি যেগুলো মাছ খেয়ে নেয় আর কি, মাছের ক্ষতি করে, পুকুরটাকে পুরো বীজ দিয়ে আগে মহুয়া খোল দিয়েও আপনি করতে পারেন। কিছু যেগুলো কৃত্রিম বীজ টিজ বেরিয়েছে, যেগুলো মাছটা মেরে দেওয়ার পরে পুরো ক্লিন করার পরে আমরা খোল দেওয়ার পরে পুকুরটা কিছুদিন ফেলে রাখি, দিন 15 ফেলে রাখার পরে তারপর আমরা ডিমের কথা বলে, ডিম ছাড়ার আগে আমরা বেশিরভাগ কেরোসিনই ব্যবহার করি। আর একটা মেডিসিন পাওয়া যায় ক্লিনার বলে, ওটাও দেওয়া যায়। কেরোসিন দেওয়ার পরে আমরা যেদিন ছাড়বো ডিম, তার আগের দিন হয়তো কেরোসিনটা দিয়ে দিলাম, সকালবেলা ডিমটা আমরা ছেড়ে দিলাম। আর পুকুর তৈরি পরে ডিম ছাড়লেন, আর যে পুকুরে আপনারা পোনা ছাড়েন সেই পুকুরটা কিরম করে তৈরি করেন সেই বিষয়ে যদি একটু সংক্ষেপে জানান।
এবারে দেখে নিতে হবে মাছ বড় হওয়ার মূল ব্যাপারটা হচ্ছে অন্য কোনো মাছ ওখানে আগে থেকে আছে কিনা দেখতে হবে। যেমন অন্য মাছগুলো কি হয়, আমাদের বড় মাছের খাবারগুলো খেয়ে ফেলে। ওই জন্য কি হয়, যেমন তেলাপিয়া তেলাপিয়া মাছটা কি লোককে যাতে ডাঁড়া ফেললে তেলাপিয়াই খায়, ওই ক্ষেত্রে অনেকজন তেলাপিয়াটা আগে ফেলে দেয় যে তেলাপিয়াটা ছেড়ে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তেলাপিয়াটা যখন আমরা ছাড়বো, ওরা কি আমাদের বড় মাছের খাবারগুলো বেশিরভাগ খেয়ে ফেলে। ওরা একসাথে থেকে না পুরো মাটির যে খাবারটা থাকে ওটা খেয়ে ফেলে, ওই কারণে অন্য বড় মাছগুলো সেরকম বাড়তে পারে না। এক্ষেত্রে আগে বাড়তি যে মাছগুলো থাকবে, বিশেষ করে তেলাপিয়া জাতীয় মাছ, কিংবা ওই যদি অনেক চুনো থাকে, মানে যেটা আমরা চুনো মাছ বলি, ওই মাছ যদি প্রচুর পরিমাণে থাকে, ওরা কি করে বড় মাছের খাবারটা খেয়ে ফেলে। ওই জন্য বড় মাছগুলো বাড়তে পারে না। এক্ষেত্রে বলবো আমি যে আগে মানে যে ফালতু মাছগুলো আছে, ওই ফালতু মাছ বলতে ওই তেলাপিয়া জাতীয় ধরনের এই সব মাছগুলো, যে ওগুলো আগে মেরে ফেলার পরে আপনি তারপরে বড় মাছ ছাড়ুন। এই পদ্ধতি আপনারা অনুসরণ করেন। এবছরে যে মাছ চাষ করেছেন সেখানে কি কি মাছ ছেড়েছেন? এবারে আমরা মাছ ছেড়েছি। এক্ষেত্রে আবার দু একটা ব্যাপার আছে যে কোন কোন মাছ ছাড়বো। যেমন সিলভারের সঙ্গে যদি আমরা মনে করুন কাতলা মাছ ছাড়ি, সেক্ষেত্রে কি হয়, সিলভারটা মাছটা একটু বাড়ে কম আর কি ওই কাতলাগুলো, কারণ সিলভারটা খেয়ে নেয়। সিলভার যেহেতু উপরে মাছ, নিচে ক্ষতি করে না, তবুও খাবার ওদের নষ্ট করে ফেলে। ওই জন্য আমরা চাই কি যদি সিলভার ছাড়ি, অন্যান্য সেরকম মাছ ছাড়ি না। এবারে আমি এই বছর সিলভার দিয়েছি ঠিক কথাই, কিন্তু ওর সঙ্গে কাতলা, রুই, মিরিক সব রকমই দিয়েছি। তোমার ওর সঙ্গে তোমার বাটাও দিয়েছি কিছু। এবারে প্রথমটা কি আমরা করি, যেহেতু সিলভারটা উপরটা আগে শেষ করে ফেলি সিলভারটা, তারপরে আমরা বাকি মাছগুলোকে রেখে দিয়ে ওগুলোকে বড় করার চেষ্টা করি। পরিচর্যার ক্ষেত্রে কি রকম খাবার দেন পুকুরে? পরিচর্যার ক্ষেত্রে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিনই, কিন্তু আমরা তো সেরকম ওখানে টাইম দিতে পারি না খুব একটা। আমরা 10-15 পরে একবার করে খোল ভিজিয়ে দিই আর কি। আর মাঝে মাঝে একটু জালটা টেনে ওদেরকে যাতে নড়াচড়ার ব্যবস্থা, জাল টানলে কি মাছ যত জাল টানা হবে তত বাড়বে। ওরা একটু নড়াচড়া করে, ছোট খেলে বেড়ায়, যত খেলে বেড়াবে তত মাছ বড় হবে। এই যে শীতের সময়, এই শীতের সময়টা তো মাছ সাধারণত কম বাড়ে। এইটার কি কারণ, বা এটার জন্য আপনারা কি করেন, ব্যবস্থা কি নেন? ব্যবস্থা এক্ষেত্রে সেরকমভাবে কিছু করা যায় না। যা বাড়ার গরমকালটাই বাড়ে, শীতকালে তো মাছরা সেরকম নড়াচড়া করে না, এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। এক্ষেত্রে আমরা করতে পারি কি, মাঝে মাঝে একটু যদি জালটা টানা হয়, সেক্ষেত্রে মাছগুলো ছুটে বেড়ায়, কিছুটা বাড়ে। আর খাবারও সেরকমভাবে ওরা খায় না। শীতকালে বলতে গেলে বাড়াটা একটু কমই হয়। আর একটু রোগ জ্বালার ব্যাপারটাও দেখতে হয় যে রোগ হয়েছে কিনা কিছু। সেটা কি করে বোঝেন যে মাছের রোগ হয়েছে কিনা? সেটা আপনি একটা কাজ করতে পারেন, খেয়া জাল দিয়ে খেয়ে দেখে নিলেন মাছের গায়ে কোনো রোগ এসছে কিনা। যদি এসে থাকে, জাল টানার পরে এক জায়গায় করে পটাশগুলো আপনি দিতে পারেন, সেক্ষেত্রে কিছুটা নিরাময় হয় মাছের। আর পুকুরের জল শীতকালে পরিষ্কার রাখার জন্য কি কোনো ব্যবস্থা নেন? শীতকালে সাধারণত পরিষ্কারই থাকে জল, পরিষ্কার করার জন্য সেরকম কিছু না দিলেও হয়। ছোট ডোবা যদি হয়, সেক্ষেত্রে একটু আলাদা ব্যাপার, একটু দেখতে হয়, মেডিসিন ইউজ করতে হয়। সেটা দোকানে গিয়ে বললে ওরা দিয়ে দেবে। এবারে কি রোগ হয়েছে না রোগ হয়েছে সেটা বললেই হবে ওদেরকে, ওরা সেরকমভাবে ওষুধ দিয়ে দেবে। তবে বড় পুকুরে সেরকম কিছু আর সেরকম করতে হয় না। সরকারিভাবে কোনো সহযোগিতা পান কি? সরকারিভাবে সহযোগিতা বলতে সেরকম তো আমরা করিনি, এখনো যোগাযোগ করিনি সেইভাবে। পাওয়া যায় শুনেছি, তবে এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু পাইনি আমরা। কত বিঘায় চাষ করেছেন এবছর, এটা যদি প্রথমে জানান। আপাতত আমরা ছোট চাষি। আমরা ওই গ্রামের যে পুকুরগুলো থাকে, ওই 3 বিঘে সামথিং এরকম হয়, এর মধ্যেই চাষটা আমরা করি। তো এই যে 3 বিঘা পুকুরে চাষ করছেন, সেক্ষেত্রে খরচটা কিরকম? এবারে মাছটা আপনি কতটা ছাড়বেন, না 3 বিঘেটা মোটামুটি আপনি কি মাছ করবেন, যদি আপনি করেন যে আমি এটা থেকে প্রথমে ডিম করব, ডিম বিক্রি করে দেওয়ার পরে আবার মাছ করব, সেক্ষেত্রে একটা পুকুরে করা যায়। আপনি ডিম ছাড়ার ক্ষেত্রে দেখা গেল আপনি 3 বিঘেতে হয়তো 6 বাটি ডিম দিলেন। সেটা মানে মাছটা আপনি করলেন যে কি ছাড়বো, যেটা ছাড়লেন আপনি। এবারে এক একটা ডিমের বাটি মোটামুটি 1000, যেমন মাছের কোয়ালিটি হবে, ফার্স্ট কাট, সেকেন্ড কাট, ওদের ব্যাপার থাকে। এবারে মোটামুটি অ্যাভারেজ ধরে রাখবেন 600-700 টাকার মতো বাটি পড়ে। এবারে সে 636 কিংবা 1000-1200 টাকা বাটি পড়ে ফার্স্ট কাটের মাল যদি হয়, সেক্ষেত্রে 5-6 টাকা। আর তার উপরে মানে পুকুরটা তৈরি করতে খোলের ব্যাপারগুলো থাকে, প্রায় মোটামুটি 1000-5-7 টাকা থাকে, মানে 1010-12 আপনাকে মোটামুটি 3 বিঘাতে মোটামুটি একটা খরচা এলে মোটামুটি ডিমটা আপনি পেয়ে যাবেন। ডিম, এবার ডিম থেকে কি পরিমাণ লাভ আপনারা করতে পারছেন? গত বছর কেমন লাভ হয়েছে? গত বছর ডিমটা থেকে সব মাছ কটা যদি লেগে যায় ভাগ্যক্রমে, তাহলে মোটামুটি কিছু না হলেও 3 কুইন্টাল মাছ আপনি পাবেন ওখান থেকে।
কুইন্টাল হিসাবে এবারে একটা হিসাব করে নিতে হবে। মোটামুটি আমরা অ্যাভারেজ লাভ করি ডিমে থেকে মোটামুটি 15-20 হাজার টাকার মতো লাভ করে নিই। বাকিটা মারমাস করি তারপরে ওই পুকুরটাতেই, ওখান থেকে আসে, ওখান থেকে 1020 আরাম করে চলে আসে। আর এদিক সেদিক করে আরও 1010 মোটামুটি 20, 30, 40 প্রায় 50-এর মধ্যে যদি হয়, ওর মধ্যে মালিককে দিতে হয় আমাদেরকে। এবারে আমরা তো লিজে নিই যেহেতু পুকুরটা, এবারে যেমন আপনার লিজ হবে, এবারে লিজটা 10,000ও হতে পারে, 20,000ও হতে পারে। সেক্ষেত্রে আপনি সেরকম বুঝে চাষটা করতে হবে আমাদেরকে। অর্থাৎ মালিককে লিজের টাকা যেটা প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়ার পরেও অন্তত বিঘা প্রতি 10-12 হাজার টাকা করে আপনারা লাভ করতে পারেন। 10-12 হাজার টাকা থেকে যায় মোটামুটি। আরেকটা বিষয় একেবারে শেষের দিকে এসে জানতে চাই, সেটা হচ্ছে যে একই পুকুরে ডিম চাষ করছেন, তারপর মাছ চাষ করছেন, তাতে করে বড় মাছ এর বাড়ার ক্ষেত্রে কি কোনো একটা অসুবিধা বোঝেন বা বেশি দিন সময় লাগে, এরকম কোনো বিষয় আছে? না, একসঙ্গে দুটো করা যায় না। আপনি করলে করতে পারেন। একসঙ্গে করলে কি হয়, ছোট মাছগুলো যেগুলো আমরা ডিম করেছি সেগুলো তো বাড়বে কম, যেহেতু বড় মাছরা ওদের খাবারটা খেয়ে ফেলবে। ওই জন্য একসঙ্গে করতে নেই, আলাদা আলাদাভাবে করতে হয়। করলে করা যেতে পারে, অল্প আপনি মাছ দিতে পারেন। সেটা আপনি হয়তো ঘরে খাওয়ার জন্য দিয়ে রাখলেন কিছু, হয়তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশি দেওয়া যাবে না। ডিম পুরো সব শেষ করার পরে আপনি চাইলে মাছ করতে পারেন। তাহলে একই পুকুরে আপনারা দুটো করছেন না, দুটো আলাদা পুকুরে দু ধরনের চাষ করছেন, তাই তো? হ্যাঁ, এটা সব থেকে সুবিধা। দুটো পুকুর যদি থাকে, একটাতে ডিম করলাম, ওটা ডিমটা পোনা হলো, পোনাটা আমি ওই পুকুরে ছেড়ে দিলাম, আর একটা যে পুকুর নিয়েছি। তাহলে এতে কি হয়, আমাদের বাইরে থেকে পোনাটা কিনতে হয় না, আর মাছটা যেহেতু আমরা নিজে থেকে তৈরি করি যত্ন করে, সেহেতু বাড়েও বেশ ভালো। মাছ চাষ যারা করেন তারা সাধারণত একটা লাভের দিক থাকে, তো লাভের দিকটা মাথায় রেখে আগামীতে কি ধরনের পরিকল্পনা রয়েছে এই মাছ চাষ নিয়ে, সে বিষয়ে যদি একটু জানতে পারতাম। আগামী দিনে চেষ্টা করছি যাতে আর একটু বড় কিছু করে করতে পারি। যেখানে দুটো নিয়েছি সেখানে যদি 3টে পাই কি 4টে পাই, তার সঙ্গে যদি ব্যাক সাপোর্ট হয়তো আরও 2-1 বন্ধুকে নিলাম, যে চলো তাহলে মানি সাপোর্টও পাবো, প্লাস দেখাশোনাটাও আমরা দুজন মিলে যদি করতে পারি, আমারও একটু চাপটা হালকা হবে। এবারে একার ক্ষেত্রে সব ক্ষেত্রে তো বেশি পুকুর নিয়ে চাষ করাটা হয় না। এবারে সেক্ষেত্রে আপনি পারিপার্শ্বিক যদি কাউকে পান, বন্ধু বান্ধব, সেটা নিয়েও করতে পারেন, তাতে চাপটাও কমবে। অর্থাৎ একসাথে যদি কয়েকজন বন্ধু মিলে আগামীতে এরকম পরিকল্পনা কেউ নিতে চান আমাদের এই আলোচনা শুনে উদ্যোগী হয়ে, তাহলে কিন্তু মাছ চাষ একটা যথেষ্ট লাভজনক চাষ। আর শীতের সময়টাতে মাছের চাহিদা ভালো থাকে, এবং এইটার যে কিছু কিছু মানে পরিচর্যার যে বিষয়, সেই দিকটা এই সময়টাতে খেয়াল রাখলে বাকি অন্য সময় মাছ চাষ কিন্তু বেশ একটা লাভজনক চাষ। অর্থাৎ মাছ চাষের কথা যাদের কাছে সময় রয়েছে তারা কিন্তু লিজ নিয়ে অথবা নিজেদের পুকুর থাকলে তো খুবই ভালো, মাছ চাষ করে বেশ খানিকটা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করছিলেন অরিন্দম বিশ্বাস। দীর্ঘ 6-7 বছর ধরে তিনি মাছ চাষ করছেন। যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, অরিন্দমবাবু আপনাকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানে শেষ করলাম।